নিজেও জানি না হয়তো লেখার ব্যাখ্যাটা কী, কিন্তু যখন অন্যরা বলে, অন্যরা পাঠ করে, তখন খুব চোখে পানি চলে আসে, যে মনে হয় যে আমি তো এইগুলো কত আমার একটা মানে গভীর কষ্টের সময় আমি লিখেছিলাম, সেগুলো মানুষকে স্পর্শ করেছে। এটা খুব ভালো লাগে। আসলে আমি একটু নিজের কথা একটু বলি, যে আমার লেখায় আপনারা দেখেছেন গল্প কবিতায় বারবার দেশান্তরী জীবনের কথা আসে। আমি 2014 সালে নিউ ইয়র্কে যাই, এবং নিউ ইয়র্কে আমি প্রথমেই ছিলাম জ্যাকসন হাইটসে, এখন আমি অ্যাস্টোরিয়া থাকি। তো ওখানে গিয়ে যখন আমি যাই, তখন আমি দেখলাম যে বাংলাদেশি কমিউনিটি, মানে বাংলাদেশি আমি বিদেশে যেমন ভেবেছিলাম, তো সেই ভাবনার সাথে আমি মিল খুঁজে পেলাম না। দেখলাম যে বাংলাদেশের মানুষই বাংলাদেশির মতোই আছে, বাংলাদেশের খাবারই খোঁজে, বাংলাদেশের মতোই পোশাক আশাক পরে, কিংবা সেই ঘরের মধ্যে সেভাবেই সাজায়। তখন আমি আরও জানার চেষ্টা করলাম। এই জানা থেকেই আমার এই যে আমি বাংলাদেশে একরকম দেখতাম, ঢাকায় একরকম দেখতাম, ওখানে গিয়ে আমার দেখার চোখটা খুলে গেল। আমি আরও বিচিত্রভাবে বিচিত্র মানুষকে দেখার চেষ্টা করলাম, এবং একজনের সাথে দেখলাম যে আসলে সুখ দুঃখের কোনো আলাদা রং নেই। এই যে কার্লোস এবং বাদল সারেং, এদের আসলে এরা কিন্তু বাস্তব চরিত্র, এবং আসলেই কিন্তু তাদের সে জীবনযাপন দুই রকম হলে কষ্টটা তো সে একই। আমি আমার বড় ছেলে মনন, সে যখন স্কুলে গেল, সে PS-16 একটি স্কুলে পড়তো, সেটা জ্যাকসন হাইটসের একদম প্রাণকেন্দ্রে। ওখানে অধিকাংশ শিশুই ছিল হচ্ছে বাংলাদেশ থেকে পরিবারে। তখন আমি বাংলাদেশি মায়েদের সাথে একটা বন্ধুত্ব হলো। তারপর আমি অ্যাস্টোরিয়া আসলাম। অ্যাস্টোরিয়া এসে আমি নিজেই স্কুলে জয়েন করলাম, এবং ওখানকার একটা জিমে যাওয়া শুরু করলাম। তখন আমি আমেরিকার মূলধারা জীবনের সাথে যুক্ত হলাম। তখন আমার মনে হলো আমার দেখার চোখটা অনেক বেড়ে গেল। আমার গল্পগুলো দেখবেন যে অনেক বিদেশি ঠিক না, মানে ওই দেশি অনেক ভিনদেশি চরিত্র আসছে। এটা কিন্তু আমার খুব কাছ থেকে দেখা, এবং আমি যে এই গল্পগুলো লিখি এ কারণ হচ্ছে আমি খুব গভীরভাবে তাদের জীবনকে পর্যবেক্ষণ করি, এবং সাথে সাথে মানুষের কথা শুনি। এবং মানে শোনাটাই আমার মনে হয় কি যে একজন লেখকের জন্য খুব জরুরি। আর আমি যেটা সবসময় বলবো যে নাহিদা বলল যে মনিজা খুব তার পজিটিভিটি বা ইতিবাচকতাকে ছড়িয়ে দেয়, এবং ওটা মেসেজ দেওয়ার চেষ্টা করে। এটা আমি আসলেই, কারণ আমি অনেক আগে পড়েছিলাম নিমাই ভট্টাচার্যের মেম সাহেবের উপন্যাসে, যে ইন্দিরা গান্ধীকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কোন ধরনের সাহিত্য পছন্দ করেন, তখন উনি বলেছিলেন যে ইতিবাচক সাহিত্য, যেটা মানুষকে কিছু শেখায়, জীবনে কোনো প্রেরণা দেয়। তা আমি সবসময় খুব আশাবাদী। আমি নিউ ইয়র্কে যে বাংলাদেশি যে আইডেন্টিটি, আপনারা দেখেছেন যে দিদারুল ইসলাম নামে একজন পুলিশ অফিসার মারা গিয়েছেন সম্প্রতি, এবং ওনার মৃত্যুতে যে পরিমাণ আয়োজন ছিল, যেটা আমাদের বাঙালি হিসাবে আমাদেরকে গর্বিত করেছে। পুরো নিউ ইয়র্কের মানুষ তাকে চিনেছে এবং বাংলাদেশিকে চিনেছে। এই আমি বাংলাদেশি এবং আমেরিকান আইডেন্টিটি সবসময় আমার লেখার মধ্যে সবসময় একটা যুক্ততার চেষ্টা করি। এবং আপনারা জানেন যে দ্বিতীয় মহাযুদ্ধের পরে পৃথিবীতে অনেক পরিবর্তন এসেছে। এক দেশ থেকে মানুষ অন্য দেশে গিয়েছে, নানা কারণে গিয়েছে। কেউ গিয়েছে জীবনের ভয়ে, কেউ গিয়েছে উন্নত জীবনের আশায়। এবং এই যে দেশান্তরী জীবনে গিয়ে সে কিন্তু নিজের সত্তাকে হারায়নি, নিজের সংস্কৃতিকে হারায়নি। সে ভিন্ন দেশে সে ভিন্ন বাংলাদেশ তৈরি করেছে, সে ভিন্ন গ্রিস তৈরি করেছে, কেউ ইতালি তৈরি করেছে, কেউ মিশর তৈরি করেছে, কেউ ভারত তৈরি করেছে। এভাবেই সে নিজের সংস্কৃতি জাতিসত্তাকে অক্ষুণ্ণ রেখেছে। কারণ নিউ ইয়র্ক এমন একটা দেশ, যেমন আমি স্কুলে কাজ করি, আমি জানি যে আমরা মাল্টিকালচারাল ডেটা খুব সাড়ম্বরে উদযাপন করি। আমার ক্লাসে 20 জন স্টুডেন্ট হয়তো 20 দেশের, এবং এই যে বৈচিত্র্য, এটাই হচ্ছে সবচেয়ে বড় সৌন্দর্য, যেটা আমি নিউ ইয়র্কে গিয়ে পেয়েছি। যেমন প্রকৃতির বৈচিত্র্য, যেমন ফল এলে সমস্ত প্রকৃতি লাল হলুদ এবং কমলা রঙের পাতায় একদম ছেয়ে যায়, তেমনি মানুষের বৈচিত্র্য। আমি অনেকে বলেছেন যে আমি কবিতা কতটা লিখতাম। আসলে আমি নিউ ইয়র্কের প্রকৃতি আমাকে অনেকটা কবিতা লিখতে শিখিয়েছে, এবং বিশেষ করে আমি যে নদীর পাড়ে থাকি, ইস্ট রিভার, বারবার আমি ইস্ট রিভারের দিকে ছুটে যাই।